এই যে কিশোরী, বলি তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার মাথার সব চুল দেখছি এই অসময়েই পেকে যাবে। হ্যাঁ, বলো কি ভাইয়া, আমি আবার কি করলাম? না, কিছুই করনি, খালি দেরি করেছো, তাও মাত্র 40 মিনিট। তোমায় আসতে বলেছিলাম ঠিক 4টের সময়, আর তুমি এলে প্রায় 4:45। আর বলো না বিভূতি, জাস্ট বেরোতে যাব, আর সেই সময়েই মুষলধারে বৃষ্টি। তা এত জরুরি তলব কেন বলো তো? কেন আবার? এবেলা বেরিয়ে পড়তে না পারলে যে দেরি হয়ে যাবে। কিন্তু কোথায় বেরোবো বলো তো বিভূতি? কোথায় আবার? আমাদের ডেস্টিনেশন মটলেন। আরে সে কথা তো আগে বলবে ভাইয়া। ঠিক আছে, এখন তাড়াতাড়ি চলো তো দেখি। বৃষ্টিটাও এখন অনেকটাই কমেছে, এখনই বেরিয়ে পড়তে পারলে বাস স্ট্যান্ডে পৌঁছতে পৌঁছতে বেশি একটা ভিজতে হবে না, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, তাই চলো। মনটা এই প্রথম বর্ষার মিষ্টি হাওয়ার মতোই ফুরফুরে। আজ আরও একটা রোমাঞ্চকর গল্প শুনতে পারবো। সেই গেল মাসের বিভৎস গরমের একদিনে আমাদের পদধূলি পড়েছিল মটলেনের ওই বাড়িটায়। ওই বাড়িটার মধ্যে এমন একটা কিছু আছে যার টানে আমাদের বারবার ফিরে যেতে হয় সেখানে, সেই অতৃপ্ত প্রেতাত্মাদের মতোই। বাস থেকে নেমে আমি আর কিশোরী হাঁটতে শুরু করলাম। বৃষ্টিটা এখন আর হচ্ছে না, তাই আমরাও দ্রুত পা চালালাম, যাতে বৃষ্টি নামার আগেই আমরা গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি। এই কিশোরী, করো কি? দাঁড়াও দাঁড়াও, দেরি তো যা হওয়ার হয়েইছে। তাই বলে ঠাকুরমশাইয়ের জন্য কি খালি হাতে যাওয়া চলে? পাসিং শোয়ের দায়িত্ব বাবু তোমার। আমি গরম গরম বেগুনি আর আলুর চপ আর সিঙ্গারা না নিয়ে ছাড়ছি না। আজ যা ওয়েদার, তার উপর ঠাকুরমশাইয়ের গল্প, উফ, একেবারে জমে ক্ষীর, কি বলো? হ্যাঁ, তা তো নয় বুঝলাম, কিন্তু এখন তুমি এই বেগুনি, আলুর চপ আর সিঙ্গারা কোথায় পাবে বলো তো? আরে কিশোরী, ওই দিকে একবার তাকিয়ে দেখো। আরে বাহ, একদম গরম গরম ভাবছে। যাও যাও, তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো। আমি ওই দোকানটা থেকে পাসিং শো কিনে নিই। আর শোনো, একটু বেশি করে নিও কিন্তু, হ্যাঁ, ওই আগের দিন বড় কম হয়ে গিয়েছিল। কিশোরীটা বরাবরই পেটুক। আমি হেসে বললাম, ঠিক আছে ঠিক আছে, বেশি করেই নেব, অত চিন্তা করো না। পাসিং শো আর তেলে ভাজা নিয়ে আমি আর কিশোরী এসে হাজির হলাম মটলেনের সেই বাড়িতে। দরজাটা ভেতর থেকে বন্ধ। আমরা গিয়ে কড়া নাড়তেই ভেতর থেকে শোনা গেল এক বৃদ্ধের কণ্ঠস্বর। চারিমা, দরজাটা খুলে দিয়ায় তো, তোর কাকা বাবুরা এসেছেন। ঠাকুরমশাইয়ের এই অদ্ভুত ক্ষমতাটির সঙ্গে আমরা অনেকদিন আগে থেকেই পরিচিত। শুধুমাত্র দরজায় কড়া নাড়ার শব্দ শুনেই উনি বুঝে গেলেন যে আমরাই এসেছি। কয়েক মুহূর্ত পরেই চারি এসে দরজা খুলে দিল। আমাদের দেখে হাসি মুখে বলল, আসুন কাকা বাবুরা, বাবা আপনাদের কথাই বলছিলেন। বাবা ভেতরেই আছেন, আপনারা যান। আমি জিজ্ঞাসা করলাম, কেমন আছিস চারিমা? আমি ভালো আছি কাকা বাবু, আপনারা কেমন আছেন? আমরাও তো ভালোই আছি, এই নে এটা ধর। এই বলে আমি তেলে ভাজার প্যাকেটটা চারির হাতে দিয়ে কিশোরীকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলাম। আরে এসো এসো কিশোরী আর বিভূতি। দেখলাম তক্তপোষের উপরে বালিশে হেলান দিয়ে বসে রয়েছেন 60 বৃদ্ধ আমাদের প্রিয় ঠাকুরমশাই তারানাথ তান্ত্রিক। জানো তো, আজ সকাল থেকেই কেন জানি না আমার ষষ্ঠেন্দ্রিয় বলছিল যে আজকে ঝড় জল বন্যা যাই হয়ে যাক না কেন, তোমরা ঠিক আসবেই আসবে। বসো বসো। আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের সামনে দুটো চেয়ারে পাশাপাশি বসলাম। লক্ষ্য করলাম ঠাকুরমশাইয়ের মুখটা যেন অন্য দিনের থেকে একটু ফ্যাকাশে লাগছে। জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই আপনার কি শরীর খারাপ নাকি? আরে না না, তেমন কিছুই নয়। এই আসলে বৃষ্টির আবহাওয়ায় শরীরটা একটু কেমন ম্যাজ ম্যাজ করছিল। আসলে বয়স তো হয়েছে নাকি, হ্যাঁ, বুঝতেই তো পারছো। আমাদের কথাবার্তার মধ্যেই চা আর তেলে ভাজা নিয়ে ঘরে ঢুকলো চারি। সেগুলো আমাদেরকে দিয়ে আবার ভিতরে চলে গেল। তারানাথ একটা গরম সিঙারায় কামড় দিয়ে বললেন, তা বলো, আজকে আজকে কিসের গল্প শুনবে তোমরা? না না ঠাকুরমশাই, আজ থাক, আপনার শরীর ভালো নেই, আমরা বরং অন্য একদিন এসে গল্প শুনে যাব। তারানাথ হেসে বলল, আরে বাবা, আমার তেমন কিছুই হয়নি। এই রকম একটু আধটু শরীর খারাপ তো সবসময় লেগেই থাকে। আর তাছাড়া তোমাদেরকে গল্প শোনাতে পারলে আমারও বেশ ভালো লাগে।
অন্তত নিজের অভিজ্ঞতাগুলো তো কাউকে শোনাতে পারি নাকি, হ্যাঁ? কিশোরী লাফিয়ে উঠে বলল, ঠাকুরমশাই, আজ এমন একটা ঘটনা বলুন যে ঘটনায় আপনিও আগাগোড়া হকচকে গিয়েছিলেন প্রথম থেকেই। মানে ঠিক ওই বুঝে উঠতে পারছিলেন না বিষয়টা আসলে কি। কিশোরীর কথায় রহস্যের একটা মৃদু গন্ধ পাওয়া মাত্রই আমারও তাতে সায় দিতে দেরি হলো না। তারানাথ গরম চায়ের কাপে একটা চুমুক দিয়ে কয়েক মুহূর্ত জানলার বাইরে তাকিয়ে রইলেন। ধীরে ধীরে আমাদের দিকে ফিরে বলতে শুরু করলেন, আজ যে ঘটনার কথা তোমাদের বলতে চলেছি তা আমার জীবনে ঘটে যাওয়া রহস্যময় সমস্ত ঘটনাগুলোর মধ্যে অন্যতম। ঘটনাটা তা প্রায় আজ বছর 30 আগের তো বটেই। আমি তখন সদ্য একটা গুপ্ত সাধনায় সিদ্ধি লাভ করেছি। সম্ভবত প্রকৃতির যে অপার রূপ বসন্তের সাথে মিশে চারিপাশে এক গভীর রং ফুটিয়ে তুলেছে, তার জন্যেই মনটা তখন আমার বেশ ফুরফুরে ছিল। আনন্দ, সুখ, দুঃখ, হর্ষ, বিষাদ কোনো কিছুই আর আমাকে সেইভাবে স্পর্শ করতে পারত না। তো যাই হোক, একদিন বিকেলবেলা বসে আছি। সময়টা ওই বিকেল 5টার পর। সূর্য তখন পশ্চিম দিগন্তে ঢলে পড়ে শেষ রংটুকুও যেন মিশিয়ে দিতে চাইছে অসীমের শেষ প্রান্তে। হঠাৎই দরজায় কড়া নাড়ার শব্দ। আমি উঠে গিয়ে ছিটকিনিটা খুলে দিলাম, আর তাতেই হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকে পড়লেন এক ভদ্রলোক, হাত ভেজা। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, সেই দিন দুপুরের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। ভদ্রলোক ঘরে ঢুকেই হাঁপাতে লাগলেন। আমি চেয়ারটা এগিয়ে দিয়ে ভদ্রলোককে বসতে বললাম। বাধ্য ছেলের মতোই উনি বসে পড়লেন। তার পরনে একটা আধময়লা ধুতি আর গায়ে একটা পাতলা চাদর জড়ানো। তার ফাঁক দিয়েই উঁকি দিচ্ছে পৈতের ফিতেটা। মাথা ভর্তি সুদর্শন টাক। ভদ্রলোকের দৃষ্টিটা উদ্ভ্রান্তের মতো। আমি জলের গ্লাসটা এগিয়ে দিতে আমার বলার তোয়াক্কা না করে তিনি এক নিঃশ্বাসে সবটুকু জল গলায় ঢেলে ফেললেন। তাতে বোধ করি তিনি খানিক শান্ত হলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি এখন ঠিক আছেন তো? হ্যাঁ ঠাকুরমশাই, এখন একটু স্বাভাবিক লাগছে। বেশ বেশ, এবার বলুন তো, আপনি কে আর কোথা থেকে এসেছেন? ভদ্রলোক কাঁপা কাঁপা স্বরে বলতে শুরু করলেন। আগে ঠাকুরমশাই, আমি সনাতন চক্রবর্তী, আসছি রথতলা থেকে। আমার ভীষণ বিপদ ঠাকুরমশাই, ভীষণ বিপদ। আপনি আমাদের বাঁচান ঠাকুরমশাই, আপনি আমাদের বাঁচান। কেবল আপনিই পারেন এই বিপদ থেকে পুরো রথতলা গ্রামটাকে বাঁচাতে। আপনিই পারেন। কথাটা শেষ করেই তিনি ডুকরে কেঁদে উঠলেন। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আহা, এইভাবে ভেঙে পড়লে তো হবে না, তাই না? আপনি যদি আমায় সম্পূর্ণটা খুলে না বলেন, তাহলে যে আমি পুরো বিষয়টা বুঝতে পারবো না। শ্রাবণের মেঘ মুষলধারায় এক পশলা বৃষ্টি দেওয়ার পর কেটে গিয়ে সদ্য রোদ উঠলে যেমন হয়, তেমন জলজলে চোখ মেলে আমার দিকে তাকালেন ভদ্রলোক। কিন্তু তার গলার সেই ভয়ের রেশটা বিন্দুমাত্র গেল না। তেমনি ভয় জড়ানো গলায় তিনি আবার বললেন, সঞ্জু আর নেই ঠাকুরমশাই, সঞ্জু আর নেই। এই একটু আগেই থেকে এলাম, ওর ক্ষত বিক্ষত দেহটা পড়ে আছে ওই ছোট বিলের ধারে। ওর সেই ক্ষত বিক্ষত দেহটা দেখলে মনে হবে প্রচণ্ড আক্রোশ মেটানোর জন্য কেউ যেন বারবার ওর দেহটাতে ছুরির ফলা বা ওই জাতীয় কোনো ধারালো অস্ত্র কিছু একটা চালিয়েছে। আর সবচেয়ে বিভৎস ব্যাপার হলো, ওর ডান হাতটা কবজি থেকে কেউ যেন যত্ন করে কেটে নিয়ে গেছে। এই খানিকক্ষণ আগেও দেখে এলাম জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে ঠাকুরমশাই। না না, ওভাবে নয়, আমাকে গোড়া থেকে পুরো ব্যাপারটা খুলে বলুন, তবে যদি আমি এর কুলকিনারা কিছু করে উঠতে পারি।
ভদ্রলোক এইবার বাধ্য ছেলের মতোই দেখলাম থেমে গেলেন। কয়েক মুহূর্তের জন্য মুখটা নামিয়ে নিয়ে কি একটা ভেবে নিয়ে তিনি আবার বলতে শুরু করলেন। ঠাকুরমশাই, আমাদের গ্রাম রথতলা এখান থেকে খুব বেশি দূর না। এই ধরুন, এখান থেকে ঘন্টা তিনেকের পথ। আমাদের গ্রামটা নিরিবিলি আর শান্তই ছিল। গ্রামের জমিতে বছরের শেষে ফলতো ধান, পুকুরে টলটলে জল। গ্রামের সহজ সরল মানুষগুলোর মুখে শান্তির হাসি খেলতো সব সময়। ঘটনাটা ঠিক যে কবে থেকে শুরু হয়েছে তা আমাদের জানা নেই ঠাকুরমশাই। তবু যতটুকু জানা আছে আমি ততটুকুই আপনাকে বলার চেষ্টা করছি। আমাদের গ্রামের শেষ প্রান্তে এক কৃষক পরিবার থাকত। পরিবারে খুব সচ্ছলতা যে ছিল তা নয়, তবে 3 বিঘা জমি ছিল ওদের। জমিগুলো সম্পূর্ণই 3 ফসলি। তা বাড়ির লোক বলতে ওই 3 জন, বিধু, তার স্ত্রী আর তার ছেলে। তাদের আর্থিক অবস্থা খুব ভালো না হলেও ওদের 3 জনের বেশ চলে যেত। লোকে আড়ালে আবডালে বলা বলি করতো যে বিধুর জমি মাত্র 3 বিঘা হলে কি হবে, সে জমি নাকি কথা বলে। একবার ধানের চারা পুঁতে দিলে তা যত খরা বা বন্যাই হোক বিধুর ফসলের কোনো ক্ষতি হবে না। বিধুর স্ত্রী যখন পোয়াতি, সেই বছরও নাকি ভীষণ খরা হয়েছিল। গ্রামের অন্যান্য জমিগুলো ফুটি ফাটা হয়ে গেল। বিধুর ধান জমি শুকিয়ে গেল ঠিকই, কিন্তু ধানের কোনো ক্ষতি হলো না। এমন ঘটনা দেখে গ্রামের লোকজন বেশ ভয় পেয়ে গেল। কানা ঘুষোয় সবাই বলতে লাগলো বিধু নাকি তন্ত্র মন্ত্র জানে। ও কোনো পিশাচ ডাইনিকে বশ করেই এমন অলৌকিক কাণ্ড ঘটিয়েছে। সেই থেকে গ্রামের সবাই বেশ ভয়ে ভয়ে চলত। বিধু আর তার পরিবারকে সবাই এক প্রকার এড়িয়েই যেতে শুরু করলো। ধীরে ধীরে এক ঘরে হয়ে পড়ল ওরা। একদিন গ্রামের মোড়ল ডেকে বিধান দিলেন, আজ থেকে বিধুকে গ্রামে এক ঘরে করা হোক। তোমরা কি বলো? ওর পোষা ডাইন আমাদের যদি কারো কিছু করে তবে ওকে গ্রাম থেকে আমরা তাড়াবো না। ওর এই অভিশপ্ত জমি ওরই থাকবে। শুধু আমরা আর কেউ সম্পর্ক রাখবো না ওর সাথে। জানেন ঠাকুরমশাই, সবাই মোড়লের ওই বিধানকে সেদিন মেনে নিয়েছিল। কেউ কোনো প্রতিবাদ করল না। বিধুও এমন সিদ্ধান্ত শুনে কিছুই বলল না, চুপচাপ বাড়ি ফিরে গেল। আমি আর থাকতে না পেরে বললাম, সে কি, কিচ্ছু বলল না? না ঠাকুরমশাই, একটি শব্দও না। ওর মধ্যে কেমন একটা নিস্পৃহ উদাসীনতার ভাব লক্ষ্য করেছিলাম সেদিন, যেন কোনো কিছুতেই তার কিছু আসে যায় না। তবে এর কিছুদিন পরেই একদিন সকালে দেখা গেল বিধুর বাড়িটা ফাঁকা। তারা যেন তল্পি তল্পা গুটিয়ে রাতারাতি কোথাও চলে গেছে। তারপর একদিন তেমনভাবেই দেখা গেল একদম বিধুর জমির ঠিক পাশেই একটা কুঁড়ে ঘর গজিয়ে উঠেছে। কেউ যেন থাকছে সেখানে। বিধুর বাড়িটা একদম গ্রামের শেষ প্রান্তে হওয়ায় ওদিকটায় খুব একটা লোকের যাতায়াত ছিল না। এই ঘটনাটায় গ্রামে চাপা একটা ফিসফিসানি শোনা গেল। ওই যা হয় আর কি। একদিন আমাদের গ্রামের হরেন এসে বলল যে ও নাকি গ্রামে বিধুকে দেখতে পেয়েছে, আর বিধুরা নাকি ওর জমির পাশে সেই কুঁড়ে ঘরটাতেই থাকতে শুরু করেছে। এদিকে সেবার গ্রামে প্রচণ্ড খরা, কোথাও এক ফোঁটা জল নেই। গ্রামের সমস্ত পুকুরগুলো শুকিয়ে খাখা করছে। আমাদের গ্রামের উত্তর দিকে একটা বড় জলাশয় আছে, তার নাম ছোট বিল।
সেই বিলের আশেপাশের জায়গাটা সম্বন্ধে নানান দুর্নাম রটে আছে গ্রামে। কেউ বলে গভীর রাতে ওই বিলের পাড় থেকে কেমন একটা চাপা কান্নার সুর ভেসে আসে। আবার কেউ বলে কোনো এক অপদেবীর বাস নাকি ওই বিলের জলে। আর জলার পাড়টা থেকে শুরু করে পাশের জঙ্গলটা অবধি নাকি তার বিচরণ। আর জলার পাড়টা থেকে শুরু করে জঙ্গলটা অবধি নাকি তার অবাধ বিচরণ। তো সবার ওই খরার সময়ে একমাত্র সেই বিল ছাড়া গ্রামের আর কোথাও এক ফোঁটা জল নেই। বিধুর জমিও জলার ঠিক কাছেই। প্রথমে বিধুর জমি, তারপরে একটা খোলা উঁচু নিচু অসমান ঘাসের জমি। জমিটা যেখানে শেষ হয়েছে সেখানেই ওই বিলটা। তার এক পাশে জঙ্গল, আর জঙ্গলের পাশেই শ্মশান। এরই মধ্যে একদল যাযাবর এসে তাঁবু ফেলল ওই বিলের পাশের ঘাসের জমিটাতে। গভীর রাতে ওদের তাঁবুর দিক থেকে অদ্ভুত ধরনের শব্দ ভেসে আসতো। গ্রামের লোকেরা ওদের বলতো বানজারা। এছাড়া ওই সব অদ্ভুত শব্দের পাশাপাশি ওদের তাঁবু থেকে কোনো দিন মন্ত্র পাঠের মতো শব্দ ভেসে আসতেও নাকি অনেকেই শুনেছে। তা একেই ওই বিলের পাড়ের দিকটা ভালো না, তার উপর আবার এই সব মিলিয়ে গ্রামবাসীরা জায়গাটা একদম ত্যাগই করে ফেলেছিল। এমনিতেই ওই খরার কারণে গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল সব। কিন্তু যে কটা পরিবার তখন ওই গ্রামে রয়ে গিয়েছিল তারা জল পাবে কোথায়? একমাত্র ওই ছোট বিল ছাড়া আর তো কোথাও জল নেই। তাই এক প্রকার বাধ্য হয়েই তারা জলের জন্য যেতে লাগলো সেই দিকে। একদিন শোনা গেল বিধুকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। সে যে কোথায় গেছে তা কেউ জানে না। যারা ওই বিল থেকে জল আনতে গিয়েছিল তাদেরই একজন একদিন বলল বিধুকে নাকি সে শেষবার এক ঝলক দেখেছে ওই জঙ্গলটার দিকে যেতে। যদিও সে স্পষ্টভাবে দেখতে পায়নি, কারণ এমনিতেই তখন ছিল সন্ধ্যা। আলো আঁধারিতে একটা ছায়া শরীরকে জঙ্গলের ভেতরে ঢুকে যেতে দেখেছিল সে। তবে দূর থেকে দেখে মনে হয়েছিল সে যেন বিধু। বিধু যেদিন নিরুদ্দেশ হলো তার ঠিক দিন দুয়েকের মাথায় ওই যাযাবর দলটা কোথায় চলে গেল। যেমন হঠাৎ এসেছিল ঠিক তেমনি হঠাৎই তাদের এই চলে যাওয়াটা গ্রামবাসীরা সহজে মন থেকে মেনে নিতে পারল না। তারা ভাবল এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই ঘটনাগুলো কবে থেকে ঘটছে চক্রবর্তী মশাই? যে ঘটনাগুলোর কথা আপনাকে এতক্ষণ বললাম সেগুলো আজ থেকে বছর 15 আগেকার। কিন্তু ঠাকুর মশাই, কিছুদিন আগে হঠাৎই একদিন বিধু ফিরে আসে। যেমন হঠাৎই নিরুদ্দেশ হয়েছিল ঠিক তেমনি। আর যেদিন ও ফিরে আসে তার ঠিক 4 দিনের দিন অমাবস্যা ছিল। সেদিন থেকেই শুরু হলো আসল ঘটনাটা। আমি অবাক হয়ে বললাম, কি ঘটনা চক্রবর্তী মশাই? ফিরে আসার পর বিধু তার বিল পাড়ের কুঁড়ে ঘরটাতেই থাকতে শুরু করে। ওর স্ত্রী ভালোই চাষবাস জানতো, সেই এতদিন ওদের সংসারটাকে টিকিয়ে রেখেছিল। কিন্তু বিধু ফিরে আসার পর ওই অমাবস্যায় প্রথম উদ্ধার হলো তার ছেলের মৃতদেহ। ওই ছোট বিলটার ওপাশের ওই খোলা জায়গাটা থেকে তার সারা দেহটা কিছুতে যেন ফালা ফালা করে কেটে সেখান থেকে মাংস ছিঁড়ে খেয়েছে। আর ওর একটা পা যেন কিছুতে ওর দেহ থেকে ছিঁড়ে নিয়েছে। ওই দৃশ্য দেখে গ্রামের লোকজন বেশ ভয় পেয়ে যায়। তার ঠিক 5 দিন পর ও পাড়ার মালতী বৌদির মেয়ে ইন্দুমতি তার মেয়েকে নিয়ে বেড়াতে আসে গ্রামের বাড়িতে।
সেই বাচ্চাটার দেহও পাওয়া যায় ওই বিলের পার থেকেই, শুধু মাথাটা নেই। এরপর গ্রামবাসীদের মনে আতঙ্ক আরো বৃদ্ধি পায়। প্রথমটা অনেকেই ভেবেছিল যে কোনো বন্য হিংস্র জানোয়ার হয়তো এই কাজ করেছে, কিন্তু এমন কোনো জন্তু তো আমাদের গ্রামের জঙ্গলে নেই। তবুও গ্রামবাসীরা রাত জেগে গ্রামে পাহারা দিতে থাকে, কিন্তু কোনো হিংস্র জন্তুর দেখা পাওয়া যায় না। তখন তাদের মনে কেমন একটা সন্দেহ হতে থাকে। ইন্দুমতির মেয়ের মৃত্যুর আরো 7 দিন পর আবার ঠিক একই ঘটনা ঘটে। তেমনি একটা রক্তাক্ত মৃতদেহ পাওয়া গেল ওই জলার ধার থেকে। এবারেও ঠিক তেমনি কাঁধের কাছ থেকে কে যেন মাংস খুবলে নিয়ে গেছে, আর তার একটা হাত নেই, আর সারা দেহ জুড়ে অসংখ্য নখের দাগ। এই ঘটনা ঘটার ঠিক 1 সপ্তাহের মাথায় একটা রোমহর্ষক ঘটনা ঘটল। গ্রাম তখন অর্ধেক শূন্য, যে যার মতো যেখানে পেরেছে পালিয়ে গেছে। গুটি কতক লোক যে আছে তারা একটা সিদ্ধান্ত নিল। দিনটা ছিল পূর্ণিমা। বুধুয়া ছিল গ্রামের সব থেকে সাহসী যুবক। সে নিজের ঘরে ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎ মাঝরাতে ঘর থেকে বেরিয়ে সেই ছোট বিলের দিকে এগোতে থাকে। সে বুঝতেও পারল না কখন তার পিছু নিয়েছে একটি দীর্ঘদেহী পুরুষ অবয়ব। সে যখন ঠিক বিলের এক পার দিয়ে জঙ্গলের সামনেটায় গেল, ঠিক তখনই অমানসিক এক শক্তি ঝাঁপিয়ে পড়ল তার ওপর। বুধুয়ার সারা দেহটাকে নিজের তীক্ষ্ণ নখ দিয়ে ফালা ফালা করার পর সেই ক্ষতস্থান থেকে যখন রক্তের ধারা গড়িয়ে নামছে, তখন জিভ দিয়ে চেটে খাচ্ছিল সেটা। কিন্তু অন্যদিকে বুধুয়ার পিছু নিয়েছিল একদল গ্রামবাসী। তাদের হাতে লাঠি, বল্লম, বর্ষা আর মশাল। তারা বড় একটা গাছের আড়ালে লুকিয়ে পুরো দৃশ্যটাই দেখছিল। এবার তারা গাছের আড়াল থেকে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ল সেই অর্ধপিশাচ মানুষটার ওপর। ততক্ষণে বুধুয়া ইহলোকের মায়া ত্যাগ করেছে। অকস্মাৎ আক্রমণে প্রথমটা হকচকিয়ে যাওয়ার পর পিশাচটাও গ্রামবাসীদের ওপর আক্রমণ করল। বেশ কিছুক্ষণ ধরে চলল গ্রামবাসীদের সঙ্গে তার ধস্তাধস্তি, কিন্তু গ্রামবাসীরা দলে ভারী। সেই অর্ধপিশাচের শরীরটাকে কায়দা করতে খুব বেশি বেগ পেতে হলো না তাদের, কিন্তু পর মুহূর্তেই গ্রামবাসীরা যা দেখল তাতে ওরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। ওরা দেখল এতক্ষণ ওরা যে পিশাচটার সাথে লড়াই করছিল সে আর কেউ নয়, সে হলো বিধু। কি তাই তো চক্রবর্তী মশাই? ভদ্রলোক আমার দিকে বিস্ময় ভরা চোখে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। আমি বললাম, তারপর তাকে জ্যান্ত কবর দেওয়া হয় জঙ্গলের পাশেই কোনো জায়গায়। কি আমি ঠিক বলছি তো চক্রবর্তী মশাই? ভদ্রলোক এবার তড়াক করে চেয়ার থেকে লাফিয়ে উঠে শটান আমার পায়ে এসে পড়লেন। কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, একদমই তাই ঠাকুর মশাই, আপনি যে সাক্ষাৎ অন্তর্যামী। এই বিপদ থেকে আমাদের উদ্ধার করুন। যারা ওই পিশাচটাকে কবর দিয়েছিল তাদেরই অনেকে বলেছিল যে তারা যখন বুধুয়ার পিছনে দৌড়ে আসছিল সেই সময় নাকি তারা একটু দূরেই বিধুকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, আর সে নাকি বিড়বিড় করে কি সব নিজের মনেই বলে চলছিল। গ্রামবাসীরা প্রথম থেকেই বিধুকে একটু ভয় করে চলে, তাই তারা এই বিষয়ে কোনো কিছুই প্রশ্ন করেনি। আমাদের গ্রামের কালী মন্দিরে কিছুদিন আগেই একজন নতুন পুরোহিত নিযুক্ত হয়েছেন ঠাকুরমশাই।
তিনি আমাদের বলেছিলেন যে বিধু নাকি কোনো পিশাচিনীকে ওর বশে আনতে পেরেছিল একটা সময়। এখন সেই পিশাচিনীকে দিয়েই নাকি বিধু গ্রামের ভেতরে এই সব ঘটনা ঘটাচ্ছে। সেই পুরোহিত মশাই আমাদেরকে আপনার কথা বলেছিলেন। তার কাছ থেকে ঠিকানা জোগাড় করেই আমি আজ আপনার কাছে ছুটে এসেছি ঠাকুর মশাই। আমি সবই বুঝতে পারছি চক্রবর্তী মশাই। ঠাকুর মশাই, আপনি একটিবার আমাদের সঙ্গে গ্রামে চলুন। পুরোহিত মশাই বলেছেন আপনি ছাড়া আমাদের গ্রামকে আর কেউ রক্ষা করতে পারবে না। ঠাকুর মশাই, আপনি আমাদের সঙ্গে চলুন। আমি তাকে আশ্বস্ত করে বললাম, আমি অবশ্যই আপনার সাথে যাব চক্রবর্তী মশাই। যদিও আজকে পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে যাবে, তবু এইসব ব্যাপারে দেরি না করাটাই শ্রেয়। খানিক বাদেই চক্রবর্তী মশাইকে সঙ্গে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। গন্তব্য হচ্ছে রথতলা। ঘড়িতে তখন সন্ধে 7টা। ঠিক হলো নদীর পথে আমরা যাত্রা করব, তাহলে সময় কিছুটা কম লাগবে। আমরা দুজনে নদীর ঘাটে এসে দেখলাম সেখানে তখন একটা নৌকো বাঁধা আছে, আর সেই নৌকার উপরেই বসে রয়েছে মাঝি। সে ঝিমোচ্ছে। চক্রবর্তী মশাই বললেন, এই যে মাঝি ভাই, বলি রথতলা যাবে? মাঝি মুখ তুলে আমাদের দিকে একবার তাকালো, তারপর বলল, রথতলা তো অনেক দূর, এখন ওখানে গেলে যে আর রাত বিরেতে ফিরতে পারবো না। কিন্তু আমাদের যে আজ সেখানে পৌঁছনোটা খুব দরকারি মাঝি ভাই। তুমি না হয় আমার বাড়িতেই রাতটা থেকে কাল ভোরে আবার নৌকা নিয়ে বেরিয়ে পড়ো। কিন্তু মাঝি কিছুতেই যেতে রাজি হলো না। শেষ পর্যন্ত বেশি ভাড়ার লোভ দেখিয়ে তাকে রাজি করানো হলো। আমরা দুজনে নৌকায় উঠে বসলাম। মাঝি দাঁড় বাইতে শুরু করলো। নৌকাটা জলের ঢেউয়ে অল্প অল্প দুলতে দুলতে এগিয়ে চলেছে। ঠান্ডা বাতাস বইছে, তাতে আমাদেরও বেশ ভালোই লাগছে। সনাতনবাবু বললেন, ঠাকুর মশাই, এই নদীর পাড় ধরে গেলে আমরা পৌঁছবো ঠিক গ্রামের পিছন দিকে, মানে উত্তরের জঙ্গলের দিকে। তারপর থেকেই নদীটা বাঁক নিয়েছে। আমরা সেই বাঁক ধরে এগোলেই পৌঁছবো দক্ষিণ দিকে। ওই দিকে বেশ অনেকটা এগিয়ে নদীটা পশ্চিমমুখী হয়ে বয়ে গেছে গ্রাম ছাড়িয়ে আরও দূরে। শুনুন সনাতনবাবু, আমরা কিন্তু ওই জঙ্গলের দিকটা দিয়েই গ্রামে প্রবেশ করব। এই কথা শুনে সনাতনবাবু মুখে কিছু না বললেও দেখলাম তার মুখটা কেমন যেন শুকিয়ে গেছে। এরপর বেশ কিছুক্ষণ আমাদের মধ্যে আর কোনো কথা হলো না। হঠাৎই একটা বিষয় আমায় ভাবিয়ে তুলল। নৌকাটা এগোচ্ছে, মাঝি দাঁড়ও বইছে, সবই ঠিক আছে, কিন্তু তবুও কোথাও কোনো শব্দ নেই। সবই একটা কেমন যেন নিষ্প্রাণ, নিস্পন্দ। অন্তত জলের তো একটা শব্দ থাকা উচিত, সেটাও নেই। যাই হোক, সনাতনবাবুর দিকে একবার আমি আর চোখে তাকালাম। দেখলাম তিনি ঝিমোচ্ছেন, সম্ভবত পথশ্রমেই বোধ হয়। আমি কিন্তু সজাগ রইলাম। কতক্ষণ এইভাবে চলেছি ঠিক বলতে পারবো না। হঠাৎ একটা শব্দ আমার কানে এলো, ডুব ডুব ডুব। চারপাশে একবার ভালোভাবে চোখটা বুলিয়ে নিলাম। না, কেউ কোথাও নেই, সব একই রকম আছে। শুধু একবার মনে হলো আমাদের থেকে বেশ কিছুটা দূরে একটা অদ্ভুত ছায়ামূর্তি জলের ধারে বসে কি যেন একটা করছে। একবার মনে হলো যে সে যেন তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমাদের দিকেই তাকালো। সেই জিনিসটা যে কি, মানুষ নাকি অন্য কিছু, সেইটা বোঝার জন্য আমি যেই না ভালো করে দেখার চেষ্টা করলাম, দেখলাম সেই জিনিসটা আর সেখানে নেই। আমি আশেপাশেও একবার তাকালাম, কিন্তু সেইটাকে আর আমি কোথাও দেখতে পেলাম না। আকস্মিক একটা নৌকাকে ঠিক তখনই সেই পথেই ভেসে যেতে দেখলাম। আমি খানিকটা অবাকই হলাম। এতক্ষণ তো নদীপথে দৃষ্টি রেখেই চলেছিলাম,
কিন্তু এই নৌকাটাকে তো দেখতে পাইনি। কোনো অদৃশ্য জাদুমন্ত্র বলে সেটা যেন জলের উপরে আপনা থেকেই ভেসে উঠেছে। যদিও এই বিষয়ে আমি মুখে কিছু বললাম না, পাছে সনাতনবাবু আবার ভয় পান। ভাবলাম নৌকাটার মাঝিটাকে একবার ডাকি। আমি যেই না মাঝিকে ডাকতে যাব, অমনি দেখলাম নৌকাটা আর নেই। আশেপাশেও কোথাও নৌকাটাকে দেখতে পেলাম না। সেটা যেন একেবারে কর্পূরের মতো উবে গেছে। কিছু সময় পরেই সনাতন বাবুর ঘুম ভাঙল। তিনি চেঁচিয়ে উঠলেন, আমরা চলে এসেছি ঠাকুরমশাই। জঙ্গলের এই দিকটা পেরিয়ে গ্রামে ঢুকলেই বাম দিকে শ্মশান পড়বে, পেছনের ওই জঙ্গল আর সামনের ছোট বিলের পার। আর এইখানে আর একটু আগে সঞ্জু বলে ওই ছেলেটার লাশ পাওয়া গেছে। এদিকে আমার কিন্তু তখন বারবার মনে হচ্ছে আড়াল থেকে কিছু একটা যেন আমাদের উপরে নজর রেখে চলেছে, শুধু আমরা তাকে দেখতে পাচ্ছি না। ঠাকুরমশাই, এটাই সেই ছোট বিলের পার। কেউ বড় একটা আসে না এদিকটাতে। আর ওই যে জায়গাটা, ওখানে আজ সঞ্জুর ক্ষতবিক্ষত মৃতদেহটা পড়েছিল। চক্রবর্তী মশাইয়ের কথার আমি কোনো জবাব না দিয়েই আমি মাঝিকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু এ কি দেখছি আমি? আমরা বসেছিলাম নৌকার একপাশে মাঝির দিকে পিছন করে, কিন্তু পিছন ঘুরে তাকাতেই দেখি নৌকার অপর প্রান্তে মাঝি নেই। মাঝিহীনভাবেই দাঁড় ঠেলে নৌকা আপনা থেকেই এগিয়ে চলেছে দক্ষিণ দিকের উদ্দেশ্যে। এই দৃশ্য দেখে সনাতনবাবু জ্ঞান হারিয়ে নৌকার ভেতরেই লুটিয়ে পড়লেন। আমি চোখ বন্ধ করে মা তারাকে স্মরণ করতে লাগলাম। আর ঠিক সেই অবস্থাতেই শুনতে পেলাম একটা বিশ্রী হাসির শব্দ। কেউ যেন হেসে হেসে আমায় বলছে, আসুন ঠাকুরমশাই, এই নিশুতি রাতে আপনাকে নৌকা করে গ্রামে পৌঁছে দিচ্ছি। চিন্তা কি, আমি তো আছি। পথ অল্পই বাকি ছিল, সাথে জলের স্রোত। এই দুইয়ে মিলে গ্রামের দক্ষিণ দিকে পৌঁছাতে বেশি বেগ পেতে হলো না। জলের ঝাপটায় সনাতনবাবুর জ্ঞান ফিরিয়ে নিয়েছি। ভদ্রলোক বেশ ঘাবড়ে গেছেন। বিষয়টা স্বাভাবিক, কারণ এমন সময়ে স্নায়ুর চাপ ধরে রাখাটা মুশকিল। নৌকাটা পাড়ের কাছাকাছি এসে আপনা থেকেই থেমে গেল। আমরা দ্রুত নেমে পড়লাম। নৌকাটা আমাদের নামিয়েই যেই পথে এসেছিল সেই পথ ধরেই আবার ফিরে চলল। বেশ কিছু দূরে এগিয়ে মাঝ নদীতে যাওয়ার পর দেখলাম কেউ একটা বসে যেন দাঁড় বাইছে। একবার পাথুরে দৃষ্টি মেলে আমাদের দিকে ফিরে তাকালো। দেখলাম তার রক্তমাখা ঠোঁট দুটো অল্প নড়ে উঠল, যেন কিছু একটা বলতে চাইল আমাদের। তার সেই ঠোঁটের কোনায় একটা কুটিল হাসির রেখা খেলা করে চলেছে। এবারে আমাকে আরো অবাক করে দিয়ে মাঝ নদীতেই অদৃশ্য হয়ে গেল নৌকাটা। সনাতনবাবু যদিও এই বিষয়টা দেখতে পাননি। যাই হোক, তাকে নিয়ে আমি এগিয়ে চললাম ওনার গৃহের দিকে। ওনার বাড়িতে পৌঁছে প্রথমেই আমি আমার গাত্রবন্ধন করে নিলাম। তারপর তার হাতে আমার তৈরি একটা মাদুলি বেঁধে দিয়ে বললাম, চক্রবর্তী মশাই, আমি এখন একটু বেরোচ্ছি। আমি ফিরে না আসা পর্যন্ত এই মাদুলিটা যেন আপনার হাতে বাঁধা থাকে। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কিন্তু ঠাকুরমশাই, এত রাতে আপনি কোথায় যাচ্ছেন? আমার একটু কাজ আছে সনাতনবাবু, কাল সকাল হওয়ার আগেই আমি ফিরে আসব। কিন্তু এত রাতে না গেলে কি নয় ঠাকুরমশাই? কাল সকালে না হয় যেতেন, যদি আপনার কোনো বিপদ আপদ হয় ঠাকুরমশাই। আমি তাকে অভয় দিয়ে বললাম, আপনি বৃথায় চিন্তা করছেন সনাতনবাবু, আমার কিচ্ছু হবে না। আর আমার বেশিরভাগ কাজই এই রাতের অন্ধকারে, দিনের আলোয় সেই কাজ সম্ভব হবে না। তিনি আর কিছু বললেন না, শুধু কেমন একটা ভয়ের দৃষ্টি মেলে আমার দিকে তাকিয়ে রইলেন।
আমি বেরিয়ে পড়লাম সেই জঙ্গলের উদ্দেশ্যে। গ্রামের মেঠো পথ ধরে আমি এগিয়ে চলেছি। খানিক আগেই ঝিরঝির করে একটু বৃষ্টি হয়ে গেছে। আমার অস্বস্তিটা আরো কয়েক ধাপ বেড়েছে। একটা ঠান্ডা বাতাস এসে আমার গায়ে যেন ছুঁচের মতো বিঁধছে। আমি গ্রামের শ্মশানে এসে উপস্থিত হলাম। দেখলাম সেখানে একটা কালী মন্দির। মন্দিরের ফলকে বড় বড় করে লেখা আছে শ্মশান কালী মন্দির। আমার শরীরটা বড় ক্লান্ত লাগছিল। আমি সেই মন্দিরের সামনে গিয়ে বসে পড়লাম। একটু তন্দ্রা লেগে এসেছিল। হঠাৎ একটা নারী কণ্ঠের ডাকে আমার তন্দ্রা কাটল। দাঁড়া না, এই দাঁড়া না, দাঁড়া না। একটা ফ্যাঁস ফ্যাঁসে শীতল কণ্ঠস্বর। আমি চোখ মেলে তাকালাম, কিন্তু আমার আশেপাশে আমি কাউকে দেখতে পেলাম না। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও এক ফালি আলোও নেই। তবুও চোখটা সয়ে গেছে বলে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি চারপাশটা। সেই ডাকটা যেন ক্রমশ হয়েই চলেছে। এছাড়া জগৎ চরাচরে আর কোথাও কোনো একটাও শব্দ নেই। একটা ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না। জগতের সমস্ত প্রাণ যেন ভয়ে নিজেকে গুটিয়ে রেখে কিছু একটা অপেক্ষা করে চলেছে। এবার তার সাথে আরো কিছুর একটা শব্দ যোগ হলো। একটা চাপা ভূমিকম্পের মতো শব্দ। মাটির কোনো একটা বিশেষ অংশ যেন কেঁপে কেঁপে উঠছে। আমি মনে মনে মাকে স্মরণ করে ধ্যানে নিমগ্ন হতে চাইলাম, কিন্তু পারলাম না। কিছু একটা যেন তীব্রভাবে আমার চেতনাকে আচ্ছন্ন করে ফেলেছে সেই নির্জন প্রান্তরের বুকে। আমি সেই শব্দের উৎসস্থল আন্দাজ করে সামনে তাকিয়েই আছি। দেখি একটা প্রাণী কিরকম অদ্ভুতভাবে বুকে হেঁটে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। প্রাণীটার হাত পাগুলো দেহের তুলনায় অস্বাভাবিক লম্বা, মানুষের মতো দেখতে, কিন্তু তাকে মানুষ বলা চলে না কোনোভাবেই। প্রাণীটা কিছু একটাকে নিয়ে যেন টানা হেঁচড়া করছে, হয়তোবা খাওয়ার চেষ্টা করছে কিছু একটা। এইবারে একটা পচা দুর্গন্ধ আমার নাকে এসে লাগলো। গন্ধটা আসছে প্রাণীটার দিক থেকেই। প্রথমে মন বলল ওইটার গা থেকেই আসছে গন্ধটা, কিন্তু তারপরেই আবার মনে হলো ওই যে বস্তুটা নিয়ে ওই জলার ধারে ওর এত আমোদ আহ্লাদ, এটা তারই গন্ধ। সেই গন্ধটা তেমন কিছুই নয়, ওই অনেক দিনের বাসি পচা গলা মাংসের যেমন দুর্গন্ধ হয় ঠিক তেমন। আমার সন্দেহটা আরো গাঢ় হলো। আমার একটা মস্ত বড় ভুল হয়েছিল। আমার উচিত ছিল সনাতন বাবুর কাছ থেকে একটা হ্যারিকেন চেয়ে নিয়ে আসা, কিন্তু হ্যারিকেন তো দূরস্থ, আমার সঙ্গে একটা মোমবাতি পর্যন্ত নেই। প্রাণীটা মুখ দিয়ে একটা অদ্ভুত শব্দ করতে লাগলো। আমিও এক দৃষ্টে চেয়ে রইলাম ওর দিকে। বেশ বুঝতে পারছিলাম আজ বিভৎস কিছুর একটা সাক্ষী আমাকে থাকতেই হবে। হ্যাঁ, আমার অনুমান ভুল ছিল না। হঠাৎ প্রাণীটা ধীরে ধীরে মুখ তুলে তাকালো আমার দিকে। দেখলাম ওর চোখ দুটো গনগনে আগুনের মতো জ্বলছে। এইবারে প্রাণীটা প্রচণ্ড আক্রোশে আকাশের দিকে তাকিয়ে কান ফাটানো একটা গর্জন করে উঠল। আর সেই মুহূর্তেই আকাশের বুক চিরে একটা বিদ্যুতের রেখা দেখা গেল। তাতেই আমি দেখতে পেলাম প্রাণীটাকে। অনেকটা মানুষের মতো দেখতে, কিন্তু মানুষ নয়। চার পায়ে ভর করে হাঁটে সে, কিন্তু তার গায়ে মাংসের কোনো অস্তিত্ব নেই, যেন হাড়ের উপরে চামড়া দিয়ে ঢাকা আছে। ওদিকে দূরে জঙ্গলের ভেতর থেকে আচমকাই কতগুলো শেয়াল তাদের সবটুকু শক্তি দিয়ে ভীষণ করুণ সুরে ডেকে উঠল। তাকে ঠিক ডাক না বলে কান্না বলাই ভালো বলে মনে হলো আমার। এইবারে আমার চোখের সামনেই জঙ্গলের একটা নির্দিষ্ট জায়গায় মাটি যেন একটু একটু করে সরে গিয়ে একটা গর্তের সৃষ্টি করল। আর সেই গর্ত দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো দুটো কনুই। তারপর এক ঝটকায় মাটির ভেতর থেকে বের হয়ে এলো দুটো হাত। হাত দুটো অস্বাভাবিক রকম লম্বা,
সারা হাত জুড়ে ক্ষতচিহ্ন, কোথাও কোথাও থেকে মাংস গলে গলে পড়ছে। হাত দুটো বাইরে বেরিয়ে প্রাণপণে তার বাকি দেহটার ওপর থেকে জমে থাকা মাটির আস্তরণটা সরাচ্ছে। খুব বেশি অপেক্ষার প্রয়োজন পড়ল না। অল্প খানিকক্ষণের মধ্যেই সম্পূর্ণ দেহটা বেরিয়ে এলো মাটির ওপর। বিস্ময়ে হতবাক হয়ে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে সেইখানে। দেখলাম এই লোকটার মুখটা জলার ধারের প্রাণীটার মতোই দেখতে। হঠাৎ লোকটা একটা বিকট অট্টহাসিতে ফেটে পড়ল, আর তাতেই কেঁপে কেঁপে উঠতে লাগলো সেই দিকের বনভূমি। কোথায় সেই নিস্তব্ধতা, কোথায় প্রকৃতির বুকে ঘুমিয়ে থাকা শান্ত পল্লী। প্রচণ্ড আক্রোশে সেই প্রেত শরীরটা একবার আকাশের দিকে আর পরক্ষণে আমার দিকে তাকিয়ে তার আক্রোশের জানান দিয়েই চলেছে। এদিকে সেই জন্তুটার মুখ থেকে বের হতে থাকা শব্দের তীব্রতা সেই মুহূর্তে বহু গুণ বেড়ে গেছে। আমি একবার সেই জন্তুটার দিকে আর একবার ওই প্রেত শরীরটার দিকে তাকিয়ে আছি। বিস্ফারিত চোখে দেখলাম জঙ্গলের সেই অমানসিক প্রেত শরীরটা বদলে যাচ্ছে একটা পিশাচিনীর দেহে। আবার চোখের নিমেষেই বদলে গেল সেই আগের শরীরটাতে। কিভাবে বারবার তার শরীরটা বদলাচ্ছে, হয়তো আমাকে ভয় দেখানোর জন্য। এইভাবে চলল 12 এইবারে সেই অদ্ভুত প্রাণীটাও প্রচণ্ড একটা চিৎকার করে আমার দিকে 4 পায়ে হেঁটে ক্রমশ এগিয়ে আসতে লাগল। সেই মুহূর্তে আমি কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না। আমি তখনও মায়ের মন্দিরের সামনে বসে আমি চোখ বন্ধ করে মায়ের ধ্যান করতে লাগলাম। হঠাৎ একটা পৈশাচিক কণ্ঠে আমার ধ্যানটা ভঙ্গ হলো। শিবেন, এই শিবেন, যাস না বলছি, এদিকে এদিকে আয়। চোখ মেলে তাকিয়ে দেখলাম আমার দিকে এগিয়ে আসতে থাকা প্রাণীটা দৌড়ে চলে গেল সেই পিশাচিনীর দিকে। পিশাচিনী ওই প্রাণীটার দিকে খানিকটা এগিয়ে এসেছিল। প্রাণীটা দৌড়ে গিয়ে সেই পিশাচিনীর বুকের মাঝে মিলিয়ে গেল। পিশাচিনী একটা পাশবিক চিৎকারে ফেটে পড়ে আমাকে উদ্দেশ্য করে বলল, দাঁড়া না, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আমার হাত থেকে আজ তোর নিস্তার নেই। যদি এখনো বাঁচতে চাস তো পালা, পালা এখান থেকে। এই রথতলার অভিশপ্ত মাটি কেবল আমার, শুধু আমার। এই বলে সেই পিশাচিনী ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। পিশাচিনী অদৃশ্য হতেই আমার শরীরটা কেমন যেন অবশ হয়ে আসতে লাগলো। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। কেবলমাত্র ঘুমের মধ্যে একটা অতি পরিচিত সুমিষ্ট নারী কণ্ঠ শুনতে পেলাম। তারানাথ, ভয় পাস না, আমি তো আছি। এই গ্রামের মানুষদের সকল বিপদ কেটে যাবে, আর তা হবে তোর হাত ধরেই। পরের দিন ভোরবেলায় ঘুম ভাঙল মানুষের চিৎকারে। চোখ মেলে উঠে বসে দেখি অনেকগুলো লোক দৌড়তে দৌড়তে যেন এই দিকেই আসছে। তাদের আবেগ, উৎকণ্ঠা ভরা গলার স্বর এখন বেশ স্পষ্ট। আমি নিজেকে আবিষ্কার করলাম সেই শ্মশানে, তারামার মন্দিরের চাতালে। আমার মুহূর্তখানিক সময় লাগলো বিগত দিনের সমস্ত ঘটনার কথা একের পর এক মনে পড়তে। ওইদিকে সেই লোকগুলো খুব কাছাকাছি এসে পড়েছে। দিগন্তরেখার বুক থেকে তখনও বিগত রাতের শেষ কালিমা মাখা অভিশাপটুকু মুছে যায়নি। একবার সেই দিকে চোখ মেলে তাকিয়েই আবার দৃষ্টি ফেরাতে হলো লোকগুলোর দিকে। তাদের প্রত্যেকের হাতে একটা করে মোটা লাঠি। তারা আমার নাম ধরে ডাকাডাকি করছে। আমাকে বোধহয় দেখতে পায়নি। এইবারে দেখলাম তাদের মধ্যে সনাতন বাবুও রয়েছেন। আমি চিৎকার করে তাদেরকে ডাকলাম, সনাতন বাবু,
এই যে আমি এদিকে, মায়ের মন্দিরে। আমার কণ্ঠস্বর শুনতে পেয়েই দেখলাম ভদ্রলোকের হতাশা জড়ানো চোখ মুখ কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল। তিনি জবাবে বললেন, যাই ঠাকুরমশাই, আপনি ঠিক আছেন তো? আমি স্মিত হেসে ঘাড় নেড়ে সম্মতিসূচক উত্তর দিলাম। লোকগুলো এইবার মন্দিরের চাতালে এসে দাঁড়ালো। তাদের মধ্যে একজন ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, ঠাকুর মশাই, আপনি কিছু শোনেননি গতকাল রাতে? পাছে মানুষগুলো আতঙ্কিত হয়ে পড়ে, তাই না জানার ভান করে বললাম, কই না তো, তেমন তো কিছুই শুনিনি। কেন, কি হয়েছে গতকাল রাতে? সেই লোকটি আবার বলল, অপরাধ নেবেন না ঠাকুর মশাই, আপনার কথা যে আমরা ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। আমরা তো গোটা গ্রামটা সারা রাত ওই জলার পাড় থেকে, কখনো ওই শ্মশানের দিক থেকে, এমনকি বিদুর ওই পুরো বাড়িটার দিক থেকেও নানান রকম শব্দ শুনেছি। এই আসলে বিদুর স্ত্রীরও তো কিসব মানসিক সমস্যা দেখা দিয়েছে। বাড়িতে বেশিরভাগ সময় থাকেই না ছেলেটা মারা যাওয়ার পর থেকে। আমার মনটা ভারী বিষণ্ণ হয়ে উঠল। বিধাতা পুরুষ বোধহয় যাকে মারেন এইভাবেই তাকে অন্ধ করে দেন। উদাস দৃষ্টিতে সকলকে উদ্দেশ্য করে বললাম, গ্রামে আর ফিরিয়ে নেওয়া যায় না ওনাকে? দেখলাম আমার প্রশ্নের জবাবে সবাই ধীরে ধীরে মাথা নামিয়ে নিল। বুঝলাম এই বিষয়ে তাদের কিছুই করার নেই। পাশের অশ্বত্থ গাছটার দিক থেকে প্রথম সকালের ঠান্ডা মিষ্টি একটা হাওয়া বয়ে আসছে। হাওয়াটা বেশ লাগছিল। কয়েক মুহূর্ত ঠিক সেইভাবেই নীরবতায় কাটল। তারপর সেই নীরবতা ভেঙে সনাতনবাবুই বললেন, কি করব বলুন ঠাকুরমশাই, বিধুটাই যে সব গন্ডগোল করে দিল। ও যদি সেই বাঞ্জারাদের তাঁবুতে গিয়ে সেই কালা জাদু তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক শিখে এসে গ্রামের লোকের ক্ষতি না করত, তাহলে তো ওকে গ্রাম ছাড়া হতে হতো না। আর এই জঙ্গলের ধারে বসবাস না করলে ওরা যেমন সর্বনাশ হতো না। শেষটায় তো। ভদ্রলোক বলতে বলতে থেমে গেলেন। শেষটায় যে ঠিক কি তা গতকালই শুনেছি এনারই মুখ থেকে, তাই এই বিষয় নিয়ে আর জোরাজুরি করলাম না। আরও একটা বিষয় বুঝলাম, এদের সাথে ওই বিষয়ে তর্ক করাটা নিরর্থক, কারণ ওরা এখনো সম্পূর্ণ পরিবারটাকেই দোষারোপ করে। যাই হোক, সনাতনবাবু আবার বললেন, ঠাকুরমশাই, গতকাল রাতে আপনি আমার বাড়িতে গিয়ে বলেছিলেন না যে সঞ্জুর কোনো আত্মীয় যার বয়স 16 বছরের মধ্যে, তাকে আপনার কাছে নিয়ে আসতে। তাই আমি সঞ্জুর এক পিসির ছেলেকে নিয়ে এসেছি আপনার কাছে। ভিড় ঠেলে একটা বছর 15-র ছেলে সামনে এসে দাঁড়ালো। আমি ছেলেটিকে চাতালের একদিকে বসতে বলে বললাম, সনাতনবাবু, আপনি বলছিলেন না যে মাঝে মাঝে এই গ্রামে মানুষের ছিন্ন ভিন্ন দেহ দেখতে পাওয়া যায়? তা আমি যদি বলি এই ঘটনাগুলো বিশেষ তিথি মেনে না হলেও রাত্রে একটা নির্দিষ্ট সময় মেনে, মানে একটা বিশেষ প্রহরে হয়। বলেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম তার দিকে। আমার কণ্ঠস্বরটা এতটাই কঠিন ছিল যে মন্দিরের চূড়ায় যেন বজ্রপাত হলো। সকলে শিউরে উঠল। আমি ওদের বিস্ময়ের ঘোরটা একটু কেটে যেতেই আবার বললাম, আমি এই গ্রামকে সমূহ বিপদের হাত থেকে উদ্ধার করার সম্পূর্ণ চেষ্টা করব, কিন্তু তার জন্যে আমার এই কিশোরটিকে লাগবে। যদি একে কিছুদিনের জন্য আমার কাছে রাখি, তাতে আপনাদের কারো আপত্তি নেই তো? দেখলাম আমার কথায় সকলে ওর মুখ চাওয়াচাওয়ি করছে। চাপা গুঞ্জন উঠছে সমবেত দলটির মধ্যে থেকে। ওরা গভীর আলোচনায় মগ্ন। তবে মিনিট খানেক পরেই সনাতনবাবু ওদের মধ্যে থেকে এক বছর 50-এর বৃদ্ধ ব্যক্তিকে দেখিয়ে বললেন, ঠাকুরমশাই, এ হলো শিবেন মুকুজ্জে, মানে ওই ছেলেটির বাবা। ওর যখন কোনো আপত্তি নেই তখন আমাদের আর কি, তাই না? কি বলো শিবু? শিবেনবাবুও সম্মতিসূচক ঘাড় নাড়লেন। এইবার উদ্বিগ্ন স্বরে তিনি বললেন, ঠাকুরমশাই,
দেখবেন আমার ওই একটা মাত্র ছেলে, ওর কিছু হয়ে গেলে ওর মা বাঁচবে না ঠাকুর মশাই। আপনি নিশ্চিন্তে থাকুন শিবেনবাবু, আপনার ছেলের গায়ে বিন্দু মাত্র আঁচ লাগতে আমি দেব না, এটা আমি আপনাকে কথা দিচ্ছি। দেখলাম উপস্থিত সকলেই আমার কথায় আশ্বস্ত হয়ে যে যার বাড়ি চলে গেল। রইল খালি ছেলেটা। ছেলেটাকে প্রথম দেখা মাত্রই আমার ভারী ভালো লেগেছিল, খুব মিষ্টি দেখতে। মায়ের তো এমনই নির্দেশ ছিল, এই কর্মে আমাকে সাহায্য করবে এমন একটি সরল নিষ্পাপ ছেলে, যার কোনো আত্মীয় এই ঘটনার শিকার। এখন দেখছি আমি ঠিকই করেছিলাম সনাতন বাবুকে কথাটা বলে। যাই হোক, ওকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে, হাতে সময় একদম নেই। ছেলেটিকে দেখে বুঝলাম ওরও আমাকে বেশ পছন্দ হয়েছে। ওর উজ্জ্বল চোখ মুখ সেই কথাই জানান দিচ্ছে। ছেলেটিকে দেখে মনে হচ্ছে সে যেন আমাকে কিছু বলতে চায়। আমি বললাম, কি বাবা বলো, তুমি কি কিছু জানো? আমার প্রশ্ন শুনে ছেলেটি কেমন যেন থতমত খেয়ে গেল। আমি তাকে অভয় দিয়ে বললাম, তোমার কোনো ভয় নেই বাবা, আমি তো আছি, তোমার কিচ্ছু হবে না। তুমি যা যা জানো আমাকে সবটা বলো। এইবারে সমস্ত ভয় আর জড়তা কাটিয়ে ছেলেটি বলতে শুরু করলো। জানেন ঠাকুরমশাই, আমার গত কদিন ধরেই দাদার হাবভাব ভালো ঠেকছিল না। কেমন একটা গুমড়ে গুমড়ে থাকতো, কারোর সাথে সেভাবে কথা বলতো না। কেউ কিছু বললে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো, যেন কিছুই শুনতে পাচ্ছে না। অনেকবার ডাকার পর হয়তো সাড়া দিল কি না দিল সেও তার ইচ্ছা। গত কয়েকদিন ধরে রাতে আমার ভালো করে ঘুম হচ্ছিল না। আমি পুব পাড়ায় থাকি, আমার ঘরের পাশেই গোয়াল। কয়েকদিন ধরে প্রতি রাতে দ্বিতীয় প্রহরে গরুগুলো খুব ছটফট করতে থাকে, আর সেই সঙ্গে জোরে জোরে ডাকতে থাকে, যেন কিছু দেখে তারা খুব ভয় পেয়েছে। আমি উঠে গিয়ে যখন দেখি তখন কোথাও কিছুই নেই, সব স্বাভাবিক। তা আমার কথা শুনে মা পরের দিন সকালে আমাকে বকাবকি করে। মার বক্তব্য, অত গভীর রাতে আমি একা একা উঠে বাইরে যাই কেন। তারপরে কি হলো বলো? আমি বুঝলাম আমিও ক্রমশ ধৈর্য হারাচ্ছি, কারণ তা না হলে এইভাবে তাগাদা দেওয়ার মানুষ কিন্তু আমি নই। হ্যাঁ বলছি, শুনুন। আমি ইদানিং আর বাইরে না গিয়ে জানালা পথে তাকিয়ে থাকি। সেই দিক দিয়ে গোয়ালের একটা অংশ আর রাস্তা দুই দেখা যায়। আমি এই গত পরশু রাতে আমি নিজের ঘরে শুয়ে আছি, হঠাৎই গরুগুলো তাদের ছটফটানি শুরু করলো। ঘরের জানালাটা বন্ধ ছিল। আমি উঠে গিয়ে জানালাটা খুলে দিলাম, আর যা দেখলাম তাতে আমার বুকের রক্ত একেবারে হিম হয়ে গেল। আমি বলেছিলাম সবাইকে সেই কথা, কিন্তু কেউ বিশ্বাস করেনি, উল্টে আমাকেই ধমক খেতে হয়েছে। কি দেখলে? দেখলাম দাদা, মানে সঞ্জু, উত্তর দিকে চলে যাচ্ছে, কিন্তু নিজের পায়ে হেঁটে নয়, যেন হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে চলেছে সে। আর আর কার সাথে যেন কথা বলছে। ভাবলাম একবার দাদাকে চিৎকার করে ডাকি, কিন্তু পরক্ষণেই তাকিয়ে দেখি কোথাও তো কেউ নেই। কিছুদিন ধরে ওকে তো প্রায় দেখতামই আপন মনে হাওয়ার সাথে কথা বলতে, কিন্তু সে সবই দিনের বেলায়, রাতে কোনোদিনই দেখিনি, এই প্রথম। আর কিছু দেখোনি? না ঠাকুরমশাই, তবে আমি এই দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে না পড়ি এই ভেবে জানালাটা আবার বন্ধ করতে যাব, এমন সময় হঠাৎই মনে হলো সাদা মতো কিছু একটা দাদাকে যেন চোখের নিমেষে সেই উত্তর দিকে টেনে নিল। আমার মস্তিষ্ক তখন একটাই কথা বলছে, আমি দেখতে না পেলেও সেই অসরেরই আমায় ঠিক দেখতে পাচ্ছে। আর পরের দিন তো ঠাকুরমশাই সবারই জানা কি হলো দাদার সাথে, তবুও কেউ আমার কথা বিশ্বাসই করতে চাইছে না। এতক্ষণ ধরে ছেলেটির কথাগুলো খুব মন দিয়ে শুনলাম। শুনে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। একদম সঠিক মানুষের সাথেই দেখা হয়েছে, এবং একদম সঠিক সময়ে। কারণ ওই অশরীরীর সাথে অন্ধকার রাতে এই ছেলেটির যদি একবার দেখা হয়ে যেত, তাহলে ওর যে কি অবস্থা হতো তা আমার বেশ বোঝা হয়ে গেল।
দেখলাম ছেলেটি যথেষ্ট সাহসী। আমি বললাম, তা বাবা, তোমায় আমি এখন যা যা বলবো মন দিয়ে শোনো। তুমিও তো চাও বলো যে তোমার দাদার মতো এই গ্রামের আর কেউ ওইভাবে পিশাচিনীর হাতে মারা না যায়? পিশাচিনী? হ্যাঁ বাবা, পিশাচিনী। তোমার দাদা আর এই গ্রামে যারা যারা মারা গেছে তারা সবাই ওই পিশাচিনীর হাতে পড়েই মারা গেছে। দেখলাম আমার কথা শুনে ওর চোখ মুখ চকচক করছে। ও বেশ উত্তেজিত হয়েই বলল, হ্যাঁ 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 ঠাকুরমশাই, একদম ঠিক বলেছেন আপনি। আমি সেদিন জানালা দিয়ে যে সাদা জিনিসটা দেখেছিলাম তা যেন একটা সাদা শাড়ির আঁচল। তো বলুন ঠাকুরমশাই, আমায় কি করতে হবে? আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। আমার দাদা ভাইকে যে পিশাচিনী অমন নৃশংসভাবে হত্যা করলো তাকে আপনি শাস্তি দিন ঠাকুরমশাই, আপনি তাকে শাস্তি দিন। এই বলে ছেলেটি কাঁদতে লাগলো। শ্মশানের পাশ দিয়ে বয়ে যাওয়া বিলের দিকে সেই ঠান্ডা শীতল বাতাসটা আবার ভেসে আসছে। জায়গাটা বেশ ঠান্ডা, কিন্তু বেশ ভালো লাগছে। আমি ওর গায়ে মাথায় হাত বুলিয়ে বললাম, নিশ্চয়ই দেব বাবা, তবে তার জন্য তো আমাকে কিছু কাজ করতে হবে। বেচারা 2 হাঁটুর মধ্যে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেই চলেছে। আমার কথা শুনে শান্ত হয়ে আমার দিকে তাকালো। এবার আমি ওকে বললাম, দেখো বাবা, এখন আমাদের এই মন্দিরেই থাকতে হবে। এখানে আমাদের কিছু কাজ আছে। আর শোনো, রাতে কিন্তু আমাদের এই মন্দির চাতালেই শুতে হবে, কারণ আজ রাতে এখানে কিছু একটা ঘটবে। অনেক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হতে হবে আমাদের। তোমার কিন্তু তাতে ভয় পেলে চলবে না। সব সময় মনে রাখবে, মা কালী আমাদের সহায় আছেন। এই বলে আমি মায়ের মূর্তির দিকে তাকিয়ে 2 হাত কপালে তুলে তাকে প্রণাম জানালাম। আমার দেখা দেখি ছেলেটিও মাকে প্রণাম করল। আমি আমার কয়েকটা বিশেষ কাজ সেরে নিলাম। আমাদের খাবার এসেছিল সনাতন বাবুর বাড়ি থেকেই। রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে আমি আর বিশু মন্দিরের চাতালে শুয়ে পড়লাম। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলতে ভুলেই গিয়েছিলাম, সঞ্জুর ভাইয়ের নাম ছিল বিশু। তো বিশু ঘুমিয়ে পড়লেও আমার চোখে কিন্তু ঘুম এলো না, কারণ আমি জানতাম আজ এই শ্মশানের ভেতরে এমন কিছু একটা ঘটবে যা আগে কখনো এই গ্রামে ঘটেনি। আর সেই ঘটনার সাক্ষী থাকতে হবে আমাকে। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম, কিন্তু কখন যে 2 চোখ লেগে এসেছিল টেরই পাইনি। ঘুমের মধ্যেই হঠাৎ শুনতে পেলাম একটা নারী কণ্ঠ। তারানা, তোকে বলেছিলাম না এই গ্রাম ছেড়ে চলে যেতে, কিন্তু তুই তা শুনলি না আমার কথা। তবে দেখ এখন কি হয়। আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই শ্মশানের মন্দিরের চাতালে নিজেকে আবিষ্কার করলাম। পাশে হাত দিতেই বুঝলাম বিশু অঘরে ঘুমোচ্ছে, কিন্তু সেই সাথে কাছেই কোথাও একটা শব্দ শোনা যাচ্ছে, খুট খুট খুট। কেউ যেন কিছু একটা ভাঙছে। আমি উঠে বসলাম। আমাকে এখন দেখতে হবে ব্যাপারটা ঠিক কি। একটা বিষয় আমি অনুভব করলাম, আজকে কিন্তু শ্মশানটা ঠিক গতকালের মতো নিস্তব্ধ নয়। কাছেই কারা যেন কথা বলছে খুব চাপা স্বরে, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেলাম না। কেন জানি না, মধুসুন্দরী দেবী আর মাতু পাগলির কথা বারবার মনে পড়ছিল সেই সময়। কিন্তু কেন? এমন তো বড় একটা হয় না। কোনো বিপদ কি হবে? দূরে চোখ পড়তেই দেখলাম সেখানে আগুন জ্বলছে। জায়গাটা শ্মশানের শেষ প্রান্তের দিকে, একটা চিতার আগুন। আমি মন্দির চত্বর থেকে নেমে শ্মশানের সেই দিকে খানিকটা এগিয়ে গেলাম। আগুন তো জ্বলছে, তবে একটা বিষয় লক্ষ্য করলাম, আগুনের চারপাশে কোথাও তো কেউ নেই, কাউকেই চোখে পড়ছে না। তবে আগুনটা জ্বালালো কে? আর আগুনটাও কেমন যেন একটু কালচে রঙের। আরো ভালো করে দেখা মাত্রই বুঝলাম, না, আগুন তো একটা নয়,
একটা, দুটো, তিনটে। ধীরে ধীরে ওইদিকে দিক চক্রবালে অসংখ্য আগুন একটার পর একটা জ্বলে উঠছে। সেগুলো যেন একটু একটু করে পিছিয়ে যাচ্ছে, আর সংখ্যাতেও বাড়ছে। আমার মনের মধ্যে তখন নানান প্রশ্নের দোলাচল। আমারও খেয়াল ছিল না, এইসব ভাবতে ভাবতে পেছনের মন্দিরটাকে ফেলে রেখে অনেকটাই এগিয়ে গেছি। সম্বিত ফিরল একটা গোঙানির মতো শব্দে। পিছন ফিরে দেখলাম আমি এখন শ্মশানের যে দিকটায় আছি সেইখান থেকে পেছনের মন্দিরটাকে অনেকটাই ছোট দেখাচ্ছে। দেখলাম বিশু এখন মন্দিরের চাতাল থেকে বেরিয়ে অন্যদিকে হাঁটতে শুরু করেছে। আগেই ওর গাত্রবন্ধন আমি করে দিয়েছি, সুতরাং আমার ধারণা ছিল মারাত্মক ভয়ের কিছু নেই। কিন্তু না, ও আমার শেখানো মতোই অভিনয় করছে বটে, তবে আমার শক্তিও মনে হচ্ছে পিশাচিনীর কাছে যথেষ্ট নয়। ওকে বারবার করে বলে দিয়েছিলাম মন্দির থেকে সে যেন না বের হয়, কিন্তু এখন দেখলাম সে বেরিয়ে যাচ্ছে। আর তার সামনে সেই গত রাতে দেখা চার পেয়ে মানুষের মতো দেখতে জন্তুটা। আমি ওর নাম ধরে ডাকতে ডাকতে উদ্ভ্রান্তের মতো ছুটে চললাম ওইদিকে, কিন্তু ওই অপশক্তির মায়ার প্রভাবে বিশু আমার ডাক শুনতে পেল না। আমি মিনিট দুয়েকের মধ্যেই তার কাছে পৌঁছে তাকে ধরে ফেললাম। বেশ খানিক সময় বিশুর কাঁধ ধরে ঝাঁকানোর পরেও যখন তার সম্বিত ফিরে এলো না, তখন আমি একটু ভয় পেয়ে গেলাম। সামনে থেকে সেই জন্তুর মতো প্রাণীটা অদৃশ্য হয়েছে বটে, কিন্তু ওপারের জঙ্গলভূমিতে তখন সেই অস্বাভাবিক কম্পন। আজকে কম্পনের তীব্রতা গতকালের চেয়ে অনেকটাই বেশি। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, লাগছে, লাগছে, আমার ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন। আমি চমকে তাকালাম বিশুর দিকে। দেখলাম ওর চোখগুলো দৃষ্টিশূন্য অবস্থায় চেয়ে আছে সেই জঙ্গলের দিকটায়। ওপাশে দূরে চিতার আগুনগুলো দাউ দাউ করে জ্বলছে। হাওয়া বাতাস কিছুই নেই। হঠাৎ আমাদের পাশেই একটা গাছের ডাল মড়মড় করে ভেঙে পড়ল। ছেলেটা তখনও চেয়ে রয়েছে জঙ্গলের দিকে। এইবার বিলের দিক থেকে একটা মিষ্টি বাতাসের ঢেউ দিয়ে যাচ্ছে আমাদের চোখে মুখে। তখনই একটা বিশ্রী হাসি ছুরির ফলার মতো আমাদের গায়ে এসে বিঁধল। দেখলাম বিলের ওপারে এসে দাঁড়িয়েছে সেই পিশাচিনী। গতকালের থেকেও তার মুখটা আজ কিছুটা বেশি বিকৃত। গালের দিকের একটা অংশ নেই, মুখের বাকি অংশ থেকে পচা গলা মাংসগুলো গলে গলে পড়ছে। পিশাচিনী দাঁড়িয়ে আছে ঠিক সেই জায়গাটাতে যেখানে বিধুকে আধমরা করে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল। বুঝলাম আজ আর সেটার অন্য কোনো শরীর ধারণের দরকার নেই। কি ভেবেছিলি তারা না? ওই ওই একটা পুচকে ছেলেকে দিয়ে তুই আমাকে ভয় দেখাবি? যেভাবে গ্রামের লোককে মেরে আমি আর শিরানের রক্ত মেটাচ্ছি, সেটা বন্ধ করে দিবি? তা হবে না তারা না, তা হবে না। দেখ দেখ এখন আমি কি করি, দেখ। এইবারে যা দেখলাম তাতে আমারই ভয়ে শ্বাস রোধ হয়ে যাওয়ার উপক্রম। দেখলাম পিশাচিনী ওর পিছন থেকে একটি বাচ্চা মেয়ের শরীর বার করে এনে ওর উপরে শুইয়ে দিল। কি মায়া ভরা মেয়েটির মুখখানা! তার কাঁধ বেয়ে নেমে এসেছে ঘন কালো চুলের বিন্যাস। অঘরে ঘুমোচ্ছে মেয়েটা। পিশাচিনী আবার হেসে উঠল। দেখ তারা না, এবার কি করি আমি ওর। রক্ত রক্ত আর 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 মিষ্টি রক্ত চাই, মিষ্টি রক্ত চাই আমার। না 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 না, ওকে মেরো না, না না! আমি চিৎকার করে উঠি। ওপারে সেই বাচ্চা মেয়েটার শরীরটা
হঠাৎই মাটি থেকে বেশ খানিকটা ওপরে উঠে গেল। বলে দিতে হবে না, এই মেয়ে এই গ্রামেরই কারো না কারোর সন্তান। পিশাচিনী চিৎকার করে বলল, খুলে দে, খুলে দে বলছি তারানাথ, খুলে দে। এই বাচ্চা ছেলেটার গাত্র বন্ধনটা খুলে দে, তবেই তো এই মেয়ের মুক্তি। নয়তো কি হবে সেটা আমি ভালোই জানতাম। আমি মনে মনে মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করছি। সেই মুহূর্তে আর কারোর কথা মাথাতেও এলো না আমার। মনের গভীরে মধুসুন্দরী দেবী যেন বলে উঠলেন, তারানাথ, আমি তো আছি, তোমার কোনো ভয় নেই। ও যা বলছে তাই করো। এই বাচ্চাটির যাতে কোনো ক্ষতি না হয় এটা আমি দেখব। আমি আছি তারানাথ, আমি আছি। আমি বিশুর গাত্রবন্ধন খুলে দিলাম। ওই মেয়েটির শরীরটা হাওয়ায় তেমন ভাসতে ভাসতে বিল পার করে আমাদের দিকে এগিয়ে এলো। আর অন্যদিকে চিতার আগুনগুলো এখন নিভু নিভু। কেউ যেন যেমন যত্ন করে সেগুলো জ্বালিয়েছিল, ঠিক তেমনই সেইভাবেই নিভিয়ে দিয়েছে। হঠাৎ মন্দিরের ঘণ্টাগুলো একসাথে বাজতে শুরু করলো। মা যেন জেগে উঠেছেন। হঠাৎই জায়গাটা প্রচণ্ড একটা আঁশটে গন্ধে ভরে উঠল। ভালো করে তাকাতে দেখলাম, আমরা যেইখানটায় দাঁড়িয়ে আছি তার চারপাশটা রক্তে ভেসে যাচ্ছে। দেখলাম বিশুর পা দুটো সেই রক্ত ভেজা নরম মাটির ভেতরে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। বিশু তখন পিশাচিনীর মায়ায় আচ্ছন্ন। আমারও একই অবস্থা হতো, শুধুমাত্র আমার গাত্রবন্ধন করা ছিল বলে সেটা হয়নি। আমি চাইছি ওকে বাঁচাতে, টেনে তুলতে, কিন্তু পারছি না। আমাদের সামনের সেই অরক্ষিত জমিটা এখন সম্পূর্ণ রক্তে আর কাদায় ভর্তি। এখন তাতে ভেসে বেড়াচ্ছে কতগুলো মানুষের দেহাংশ, কাটা পা, কবজি থেকে কেটে নেওয়া হাত, হাতের কনুই, আরো নানান অংশ। বিলের ওপারে পিশাচিনী তখনও হেসে চলেছে সঙ্গে। এইবারে হাসি থামিয়ে সে বলে উঠল, দাঁড়া 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 না, আমি আসছি, 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 আসছি আমি। সেই দিকে তাকাতেই দেখলাম সেই বিভৎস পিশাচিনী চোখের নিমেষেই হাওয়ায় মিলিয়ে গেছে কখন। এখন রক্তের পচা গন্ধটা আরো একটু বেড়ে গেল। একে একে আমার সামনে এসে দাঁড়ালো কতগুলো প্রেত শরীর। মনে হয় এদের মধ্যেই সেই সঞ্জু আর সেই বিধু সকলেই আছে। এরই মধ্যে আরো কিছুটা মাটিতে বসে গেছে সঞ্জুর মামাতো ভাই বিশু, সেই রক্ত কাদার মধ্যে। সবই আমার চোখের সামনে ঘটছে, অথচ আমি কিছুই করতে পারছি না। আমার সমস্ত ক্ষমতা কেউ যেন হরণ করে নিয়েছে। হায় ঈশ্বর, চোখের সামনে এইভাবে বাচ্চাটাকে শেষ হয়ে যেতে দেখতে হবে আমায়। হঠাৎ পৈশাচিক হাসির শব্দ শুনে পাশে তাকিয়ে দেখি এইবারে সেই পিশাচিনী এসে দাঁড়িয়েছে আমার থেকে ঠিক কয়েক হাত দূরে। সেই প্রেত শরীরগুলো এখন তাদের হিংস্র লোলুপ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে বিশুর দিকে, যেন যে কোনো মুহূর্তে তারা ওর ঘাড়ে এসে পড়বে। এই কাটা কাটা অঙ্গ প্রত্যঙ্গ, ওই নিভু নিভু অসংখ্য চিতার আগুন, এই রক্ত কাদা আর ওই বিভৎস পিশাচিনী, এইটা মিলিয়ে আমার চেতনাকে যেন আচ্ছন্ন করে ফেলেছে। পিশাচিনীর ঠান্ডা নিঃশ্বাসে আমার সারা শরীর যেন কাঁটা দিয়ে উঠছে। সে তার বিশাল লকলকে জিভটা একবার বের করে আবার মুখের ভেতরে ঢুকিয়ে নিল। আমি আর সহ্য করতে পারছিলাম না, দুই হাতে মুখ ঢেকে ফেললাম। নিজের উপরে খুব রাগ হচ্ছিল তখন আমার। কি হচ্ছিল আমার? সব সাধনা মিথ্যা, কোনো ক্ষমতা নেই আমার, কোনো ক্ষমতা নেই। যদি থাকতো তাহলে এই ছোট্ট ছেলেটাকে আমার চোখের সামনে এভাবে মরতে দেখতে হতো না। আমি ঠিক ওকে বাঁচাতে পারতাম। আমার দু চোখে জল এসে গেল। বাতাসেও একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তখন। ঝড় উঠেছে। হঠাৎ মন্দিরের ঘণ্টাগুলো সব একসাথে বাজতে শুরু করে দিল। আমিও মুখ তুলে তাকালাম। সেই ঝড়ের মধ্যেই আমার মনে হলো কেউ যেন এসে দাঁড়ালো আমাদের ঠিক পেছনে। আর আমার আচ্ছন্ন ভাবটা কেটে গেল।
একটা অতি পরিচিত মিষ্টি ডাকে। তারানাথ, ভয় কি তোর বাবা? আমি তো আছি তোর সাথে। এই দেখ, চেয়ে দেখ তুই। আমি চমকে পেছনে তাকিয়ে দেখি আমার সামনে আবির্ভূতা হয়েছেন স্বয়ং মা তারা। মায়ের হাতে একটা বিশাল খড়গ, আর একটা হাত ছোঁয়ানো সেই বিশুর মাথায়। আমি কাতর স্বরে বললাম, মা, মাগো তুমি এসেছো মা। মা রক্ষা করো, রক্ষা করো তোমার সন্তানকে, মা রক্ষা করো। মায়ের মুখে তখন ফুটে উঠেছে এক স্মিত হাসি। আর পরক্ষণেই দেখলাম আমাদের চারপাশের পরিবেশ যেন অতি দ্রুত পাল্টে যেতে লাগলো। প্রথমে সেই প্রেত শরীরগুলো, তারপর মাটির সেই রক্ত, সেই ঘুমন্ত মেয়েটি, শ্মশানের ওই নিভু নিভু আগুনের চিতাগুলো, সব চোখের নিমেষেই মিলিয়ে যেতে লাগলো। স্নেহমাখা কণ্ঠে মা বললেন, তারানাথ, এতক্ষণ তোরা যা দেখছিলি সবই ছিল ওর মায়া। এগুলো কোনোটাই সত্যি না। ভয় পাস না তারানাথ। তুই আগামীকাল যজ্ঞের আয়োজন কর। এই ছেলের হাতে হবে ওই পিশাচিনীর বিনাশ। আর জানবি, আমি স্বয়ং আছি তোদের সাথে। এই বলে মা অদৃশ্য হলেন। আমি দুহাত জোড় করে চোখ বুজে ভক্তি ভরে মায়ের স্তুতি করতে লাগলাম। ওং হ্রিং স্ত্রিং হ্রিং ক্রিং তারায় নমঃ। ধপ করে একটা আওয়াজ হওয়াতে তাকিয়ে দেখলাম বিশু মাটির উপরে পড়ে আছে। আমি আমার গঙ্গা জলের বোতল থেকে জল নিয়ে ওর চোখে মুখে ছিটিয়ে দিতেই জ্ঞান ফিরল বিশুর। বুঝলাম ও ঘুরে থাকা অবস্থায় যা কিছু ঘটেছে সেসব কিছুই দেখেনি, অথবা দেখলেও এখন ওর আর কিচ্ছু মনে নেই। আমি বিশুকে নিয়ে সনাতন বাবুর বাড়িতে ফিরে এলাম। আমাদের ফিরে আসতে দেখেই সনাতন বাবু উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হলো ঠাকুর মশাই, সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ সনাতন বাবু, আপাতত সবকিছু ঠিকই আছে। তবে সনাতন বাবু, আজ রাতে আমাকে গ্রামের শ্মশানে এক কঠিন যজ্ঞে বসতে হবে। সেই যজ্ঞের জন্য আমার প্রচুর কাঠ লাগবে, এছাড়াও আরও নানা উপকরণ লাগবে। সেইগুলো জোগাড় করার জন্যই আমি ফিরে এসেছি। আর হ্যাঁ, আর একটা কথা, আমি যখন যজ্ঞ করব সেই সময় নানা রকমের বিচিত্র আওয়াজ শুনতে পারেন আপনারা। তবে সাবধান, সেই আওয়াজ শুনে কেউ কিন্তু বাড়ির বাইরে বের হবেন না, তা সে যাই হয়ে যাক না কেন। আমার কথায় সনাতনবাবু ঘাড় নেড়ে সায় দিলেন। দেখলাম মানুষটার মুখে আরও কয়েক স্তর পুরু কালির আস্তরণ পড়েছে। বোঝাই যাচ্ছে ভদ্রলোক দুটো দিন খুব দুশ্চিন্তায় কাটিয়েছেন। গ্রামের সকলের চোখে মুখেই সেই বিষাদের কালো ছায়ায় ঘনিয়ে এসেছে। সনাতনবাবুই আমার যজ্ঞের সমস্ত উপকরণ জোগাড় করে এনে দিলেন। সেই দিনটা আমি উপবাসেই রইলাম। দুপুরবেলায় আমি সেইগুলো নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার সঙ্গে চলল বিশু, কারণ এই যজ্ঞ ওকে ছাড়া অসম্পূর্ণ। গ্রামের কিছু লোক শ্মশানে আমার সাথে দেখা করতে এলো। তারা আমাকে যজ্ঞবেদী প্রস্তুত করতে সহায়তা করল। আমি তাদের আরও একবার সন্ধ্যার অন্ধকার নামার পর বাড়ি থেকে বেরোতে বারণ করে দিলাম। গ্রামবাসীরা যে যার বাড়িতে ফিরে গেল। দিনের শেষে বিলের ওপারে সেই জঙ্গলের সবুজ রেখাটাকে আজ যেন আরও বেশি রহস্যময় লাগছে। সবটাই ঠিকঠাক পরিকল্পনা মাফিক চলছে, তবে কোনো একটা অজানা আশঙ্কায় আমার মন কিন্তু বারবার কু গাইতে লাগল। আমি আর বিশু দুজনেই চুপ করে বসে রইলাম। এখন আরও এক ধাপ অন্ধকারের আস্তরণ ছড়িয়ে পড়েছে চারিদিকে। বনের দিকটা যেন এরই মধ্যে আরও একটু বেশি নিস্তব্ধ লাগছে আজকে, কিন্তু কাল তো এতটা নিস্তব্ধ ছিল না। তবে প্রশ্নটা বারংবার ঘুরপাক খেতে লাগলো মনের মধ্যে, যদিও আমি তাকে বেশি প্রশ্রয় দিলাম না। সন্ধ্যার অন্ধকার ছাপিয়ে এখন গভীর রাত নেমেছে। সামনেই কতগুলো মশাল জ্বালিয়ে জায়গাটাকে আলোকিত করে রেখে আমি যজ্ঞের কাজে মনোনিবেশ করেছি। হঠাৎ একটা নারী কণ্ঠের কান্না শুনলাম মনে হলো যেন। মশালের আলোতে চারপাশে ভালো করে চোখ বুলিয়ে নিলাম, কিন্তু না, কেউ কোথাও নেই।
সব যেমনটি ঠিক তেমনটি আছে, শুধু একটা জায়গায় একটা জিনিস আমার চোখে পড়েছে। জঙ্গলের মাঝে একটা চিতার পেছন থেকে একটা কাটা হাত যেন নড়ে উঠল। এর থেকে বেশি আর কিছুই দেখা গেল না। আমি তখন রীতিমতো যজ্ঞের আয়োজন সাজিয়ে বসেছি। হঠাৎই জঙ্গলের ডাল ভাঙতে ভাঙতে এগিয়ে আসতে দেখলাম তাকে। সে আর কেউ নয়, সেই পিশাচিনী। হাতে আজ একটা তলোয়ারের মতো ধারালো কি একটা। আমি গন্ডি আগেই কেটে রেখেছিলাম, তাই শেষ রক্ষা, না হলে কি যে হতো। যাই হোক, পর মুহূর্তেই দেখলাম সেই গত রাত্রের প্রেত শরীরগুলো ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের যজ্ঞের আগুনটা লক্ষ্য করে। অদ্ভুত বিষয়টা হলো, আজ আর বিশু ততটা ভয় পাচ্ছে না। সে ধীর স্থির শান্ত, তার মুখেও একরকম হাসি খেলা করছে। আমি মনে মনে মায়ের স্মরণ নিয়ে আবার যজ্ঞে মন দিলাম। জোরে জোরে মন্ত্র উচ্চারণ শুরু করলাম। এইভাবে আরো কিছু মুহূর্ত কেটে গেল। হঠাৎই একটা প্রচণ্ড মর্মর শব্দে চোখ খুলে তাকাতেই হলো। দেখলাম সেই পিশাচিনীর সামনে জড়ো করে রাখা অনেকগুলো কাঠকে একসঙ্গে করে তাকে ভেঙে ফেলছে, আর তার মুখে সেই একটাই শব্দ, আমি তোকে ছাড়বো না তারানাথ, আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। হঠাৎই আকাশ বাতাস কাঁপিয়ে একটা প্রচণ্ড হুঙ্কার শোনা গেল। আর পরক্ষণেই দেখলাম আমার থেকে কিছুটা দূরেই আবির্ভূতা হলেন মা তারা। তার সেই উগ্র রূপ দেখে আমারও বেশ ভয় লেগে গেল। মা হুঙ্কার ছেড়ে বললেন, দুষ্টু পিশাচিনী, তুই আমার সন্তানের ক্ষতি করতে চাস? তাহলে দেখ আজ তোর কি অবস্থা হয়। দেখলাম পিশাচিনী আর মা তারার মধ্যে একটা অসম্ভব লড়াই শুরু হয়েছে। পিশাচিনী শেষবারের মতো একটা প্রচণ্ড আর্তনাদ করে উঠল। না, ছাড়বো না, আমি তোদের ছাড়বো না, ছাড়বো না, তোদের আমি ছাড়বো না। তারপরেই জঙ্গল আর বিলপাড়ের সংলগ্ন জমিটা চিরকালের মতো শান্ত হয়ে গেল। এতক্ষণ লক্ষ্য করিনি বিশুও বিড়বিড় করে কি একটা বলছে, মন্ত্র পড়ছে ও। চোখের নিমেষে দেখলাম মায়ের হাতে ঝকমক করে উঠল বিশাল একটা খড়গ। তারপর সেই খড়গটা যমদূতের মতো নেমে এলো সেই পিশাচিনীর গলা লক্ষ্য করে। খিলখিলিয়ে হেসে উঠল বিশু আর মা একসাথে। পলক ফেরার সময়টুকুও না দিয়ে দেখলাম সেই পিশাচিনীর মাথাটা ছিটকে গিয়ে পড়ল কিছুটা দূরে, আর পর মুহূর্তে সেটা বাতাসে মিলিয়ে গেল। আর এক মুহূর্ত সময় না দিয়ে ঝরঝর করে মাটির মতো পিশাচিনীর বাকি শরীরটা খসে পড়ল সেইখানে। মা এবার অট্টহাস্য করে উঠলেন। তারানাথ, তারানাথ, বাবা আমার, তুই এবার মুক্ত, আর তার সাথে সাথে এই রথতলা গ্রাম মুক্ত। ধপ করে একটা শব্দ হতেই চমকে পাশে তাকালাম। দেখলাম বিশু জ্ঞান হারিয়ে পাশেই মাটিতে লুটিয়ে পড়েছে। মা সেই দৃশ্য দেখে সস্নেহে মুচকি মুচকি হাসছেন। তারপর আমাকে এগিয়ে দিলেন একটা কোমণ্ডুলু। বললেন, যা তারানাথ, ওকে মন্দিরে নিয়ে গিয়ে এই কমণ্ডলুর জল ও চোখে মুখে ছিটিয়ে দে। এই বলে মা অদৃশ্য হলেন। আমি করজোড়ে তাকে প্রণাম জানালাম। মনে এক রাস প্রসন্নতা নিয়ে ফিরে এলাম মন্দিরের চাতালে। শুইয়ে দিলাম বিশুকে সেইখানে। মায়ের দেওয়া সেই মন্ত্রপুত কমণ্ডলুর জল ছিটিয়ে দিলাম বিশুর চোখে মুখে। এইবার বিশু চোখ মিলে তাকালো। দূরে তখন বন বনানীর দিগন্ত রেখার ফাঁক দিয়ে একটু একটু করে পরের একটি সুন্দর সকালের আভাস ফুটে উঠছে। আমরা দুজনে মা কালীকে প্রণাম করে ফিরে চললাম সনাতন বাবুর বাড়ির দিকে। কিছু দূর এগোতেই হঠাৎ দূর থেকে একটা কোলাহল শুনতে পেয়ে থমকে দাঁড়ালাম। দেখলাম একদল গ্রামবাসী আমাদের দিকেই আসছে। তাদের মধ্যে সবার প্রথমে রয়েছেন বিশুর বাবা শিবেন মুখার্জি। আমরাও তাদের দিকে এগিয়ে গেলাম। দেখলাম আনন্দ আর উত্তেজনায় বিশুর বাবার চোখে জল। সেই দিনই সকলকে বিদায় জানিয়ে ফিরে আসার তোড়জোড় করছি। সনাতন বাবু আমার হাত দুটো ধরে বললেন, ঠাকুর মশাই,
আপনার জন্যই আজ আমাদের এই গ্রাম পিশাচিনীর হাত থেকে রক্ষা পেল। আপনি না থাকলে যে এই রথতলার কি হতো কে জানে। আমি কিছুই করিনি সনাতন বাবু, যা করেছেন সবই মা তারা করেছেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। সেই দিনই বিকালবেলায় আমি মটলেনে ফিরে এসেছিলাম। এই পর্যন্ত বলে ঠাকুরমশাই থামলেন। আমি আর কিশোরী এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তাঁর গল্প শুনছিলাম। ঘড়িতে তখন 8টা বাজতে যায়। আমরা তারানাথকে প্রণাম করে নিজেদের বাড়ির পথ ধরলাম। শুনছিলেন তারানাথ ও রথতলা গ্রাম। তারানাথের চরিত্রে অমিত, বিভিন্ন চরিত্রে সৌর, সৌমিতা, সায়ম, বর্ণক, সুরজিতা, সৌরভ, সৌম্যজিৎ, জ্যোতির্ময়, উর্নিশা, নিলয়, প্রণীত। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর গল্প শুনে আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।